তো আমরা এখন পড়ব নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যার শুরুতে যে টপিক আছে মানে ভার্সিটিতে যেগুলো আসে সেগুলো হচ্ছে বলের ঘাত, ঘাত বল, এই ব্যাপারগুলা, ঠিক আছে? তো বলের ঘাত কি, ঘাত বল কি, এটার পার্থক্য কেউ বলতে পারবা? দুইটা কিন্তু দুই জিনিস, বলের ঘাত এক জিনিস, ঘাত বল আরেক জিনিস, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কোনটা? না, তুমি উল্টাটা বলছো। ঘাত বল হচ্ছে খুব, বলের ঘাত হচ্ছে ওই ঘাত বলের যে ঘাত বলের যে সময় তার গুণফল, এটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল হচ্ছে খুবই অল্প সময়ের যে বলটা, ঠিক আছে? তো খুবই অল্প সময় বলতে ওই যে আমরা দেখছি ওই ক্রিকেট ম্যাচ গুলাতে অনেক জোরে হিট করা হয়, তোমার বলগুলায় ব্যাট দ্বারা অনেক জোরে অল্প সময় অনেক বেশি বল দেওয়া হয়, ঠিক আছে? তো ওই ব্যাপারটাই তাহলে আমার কি বলতো, ঘাত বল। আর বলের ঘাত ব্যাপারটা হচ্ছে তাহলে এই সময়টা কি আমার খুবই ক্ষুদ্র, মানে ডেল্টা টি, অনেক ক্ষেত্রে ডেল্টা টি দেখবা, অনেক ক্ষেত্রে কি ডেল টি দেখবা। তার মানে আসলে কি ব্যাপারটা হচ্ছে আমাদের খুব অল্প সময়, খুব অল্প সময়ে অনেক বড় একটা ফোর্স, এটা হচ্ছে আমার মনে রাখতে হবে। তো অনেক বড় ফোর্স খুব অল্প সময়ে, এই ব্যাপারটাই আমার কি হয় বলতো, ঘাত বল। আর বলের ঘাত, এই বলটাকে যদি আমি ওই সময় দ্বারা গুণ করে দেই তাহলে এটাই আমার কি বলো, বলের ঘাত। তো বলের ঘাত এটাকে বলা হয় যে ভরবেগের পরিবর্তন। কিভাবে ভরবেগের পরিবর্তন বলি, এফ ইজিক্যাল টু, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি এফ ইজিক্যাল টু এম এ, ঠিক আছে? এই ব্যাপারটা কি বলতো, এই ব্যাপারটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওই যে দ্বিতীয় সূত্রে কি ছিল, ভরবেগের পরিবর্তনের হার, এই ব্যাপারটা ছিল। তো ভরবেগের পরিবর্তনের হার মানে কি, সময়ে, একক সময়ে। আচ্ছা, তো একক সময় এই ব্যাপারটা কি, এখানে আবার সময় দ্বারা গুণ করছি, ওই সময়টাই সেম সময়। তো টি টি কাটা, তাহলে অ্যাকচুয়ালি কি এম ইন্টু ভি মাইনাস ইউ। তো এই ব্যাপারটা কি, মানে এটা কি একটা কোনো বেগের পরিবর্তন, আলটিমেটলি কি বেগই তো, তাই না? তো এম ইন্টু ভি মানে ভর ইন্টু বেগ, তাহলে কি অ্যাকচুয়ালি ভর বেগ, বুঝতে পারি আমরা? তাহলে এটা ইজ ইকুয়াল টু পি, বা এটা ইজ ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন বলা যায়। তো এই ইকুয়েশন থেকে টুকটাক হালকা ম্যাথ আসে, জাস্ট এক পাশ ও পাশ এরকম করে নিয়ে একটা ভ্যারিয়েবলের মান বের করা লাগে, এরকম আর কি। তো ঘাত বল নিয়ে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, সেটা একটু দেখি আমরা। তোমরা খাও গা? আচ্ছা, কি আরেকবার বলো। মিউট করে নে, বাসায় অন্য মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। আচ্ছা, তো বলা হলো যে তোমার একটা হচ্ছে তোমার একটা বল, ধরো হচ্ছে বলটার ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে? তো 2 কেজি ভরের একটা বল তোমার হচ্ছে একটা দেয়ালে ছুঁড়ে মারা হলো, ঠিক আছে? তো ছুঁড়ে মারলে কি হলো, যে এই বরাবর মারলে ধরো একটা বেগ নিয়ে মারা হলো, ধরো হচ্ছে বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো বলটা দেয়ালে হিট খেয়ে আবার ফিরে আসলো। তো ফিরে আসলো হচ্ছে যে বেগ নিয়ে, যেহেতু হিট খাইছে একটু বাধা পাইছে, অবশ্য বেগটা একটু কমে যাওয়ার কথা। তো আচ্ছা, ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করলো। তাহলে আমাদের শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ কি ইউ। তাহলে বললো যে তোমার বলের ঘাত কত, এই বল আবার এই যে এই বল না, এই বল কিন্তু ফোর্স, বুঝতে হবে। তো বলের ঘাত কত এটা হচ্ছে জিজ্ঞাসা করলো, ঠিক আছে? তো বলের ঘাত জিজ্ঞাসা করলে এই মাত্রা তোমরা করতে পারবা, ট্রাই করো তো দেখি। মানে আমি একটা মানে অ্যান্সার জানতে চাচ্ছি, মানে তোমরা কিভাবে চিন্তা করো এই ব্যাপারটা। খুবই সহজ একটা ম্যাথ, একটু আগে সূত্র যেটা লিখছি এটা দিয়ে হবে। কত হবে? আচ্ছা, ওই যে সূত্রটা এম ভি মাইনাস ইউ, তো এম দেওয়া আছে 2, আর কি বললা 5 মাইনাস কি বললা, এখানে কি হবে অ্যান্সারটা বলো, কত?
আচ্ছা এই ভ্যালুটা বলো না কেন, এই যে এই বেগের পরিবর্তনটা, এটাই আমি জানতে চাচ্ছি, এই কারণেই বললাম আর কি, ম্যাথটা দিলাম। হ্যাঁ -2, সরি রং অ্যান্সার, এটা হবে অ্যাকচুয়ালি -8। ঠিক আছে, কেন -8 আই গেস ধরতে পারছো? এই দিকটাকে যদি আমি কি পজিটিভ ধরি আর এই দিকটাকে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে আমাদের ভ্যালুটা কি, আমাদের শেষ বেগটা হচ্ছে 2 × -3 মাইনাস কি 5, আর -3 আর -5 যোগ করলে কত হবে, যোগ আর কি বিয়োগ আর কি একই জিনিস, -8। ঠিক আছে, তো -8 অ্যাকচুয়ালি বলের ঘাত হবে 16। বুঝতে পারি ব্যাপার স্যাপার? আচ্ছা, তাহলে আমরা এইরকম মানে কনফিউজিং, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, মানে বুঝছো তো কি মানে কি -8 এটা বুঝি নাই। আচ্ছা আরেকবার বলি, যে ব্যাপারটা হচ্ছে বেগ যেহেতু একটা ভেক্টর রাশির দিক হচ্ছে একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো এই দিকে যে বেগটা নিয়ে যাচ্ছে, ফিরতেছে কি অন্যদিকে বেগ, তাহলে বেগ যদি আমি এই দিকে ধনাত্মক বেগ ধরি, অবশ্যই এইদিকে আমার কি ঋণাত্মক বেগ ধরতে হবে, মাস্ট। কারণ হচ্ছে হ্যাঁ উল্টা ধরলে সেম আরটি আসবে, তুমি দেখো হিসাব করে, এটাকে তুমি মাইনাস ধরো, এটাকে তুমি প্লাস ধরো, আরটি আসবে। আচ্ছা, তো যেটা হবে সেটা হচ্ছে, তুমি বেগের ব্যাপারটা যদি ভেক্টর রাশি হয় তাহলে তাদের দিকটা আমার কাছে ফ্যাক্ট, যেহেতু এটা একদিকে এই পাশে যাচ্ছে, এটা যাচ্ছে বিপরীত দিকে, তাহলে এটার আগে আমার কি নেগেটিভ চলে আসবে, নেগেটিভ আসার ফলে এই সূত্রে আমার নেগেটিভ ভ্যালুটা ইউজ করছি, দ্যাটস ওয়াই আমার ভ্যালু অন্যরকম হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, বলের ঘাতের হচ্ছে কি ভ্যালু নিয়ে আমরা ডিল করতেছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে মাইনাস আর প্লাস ফ্যাক্ট না। আচ্ছা, অপশনে এরকম থাকবে না, কনফিউজিং, কারণ হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে ধরে নেওয়ার ব্যাপার। ঠিক আছে, এক পাশে ধরে নিলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভ্যালু নিয়ে ডিল করা। তো আচ্ছা, তো আমরা সামনে আগে তাহলে ঘাত বল নিয়ে টুকটাক এরকমই ম্যাথটা আসবে, যে এই এক পাশে বেগে একটু জাস্ট কি তোমার ভর বেগ বলে দেওয়া থাকবে, তো ওইখান থেকে তোমার সময় চাবে হয়তো, বা ভর বেগ বলে দেওয়া থাকবে, বল চাইবে, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এই সূত্রটা যদি তোমার স্মরণের সাথে সম্পর্কিত ভাবে দেয়, যে এই সূত্রটাতে স্মরণ ঢুকাই দিল, হ্যাঁ স্মরণের সাথে সম্পর্ক করে দিল, সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা আমার কি বলতো, সূত্রটা আমার ছিল হচ্ছে F = ma। F = m এর জায়গায় এর ব্যাপারটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি কিভাবে, আমরা জানি যে v² = u² + 2as। ঠিক আছে, তো যদি আমরা শুধু এ চাই তাহলে কি হবে, v² - u² 2as, তো এটা চাইলে আমার হবে সরি s, তো এই এর জায়গায় আমার জাস্ট রিপ্লেস করে দিলেই আমার কি সূত্রটা হবে, তাহলে v² u² / 2as, এটা হচ্ছে কি আমার ভ্যালু। এটা ভ্যারিয়েবল কারা কারা, বেগ, শেষ বেগ, আদি বেগ, তারপরে কি এস। বুঝতে পারি এই ব্যাপারগুলা? আচ্ছা, তো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার আছে। আচ্ছা, এটা তো আমরা অনেকেই জানি যে m1 u1 + m2 u2 = m1, মানে খুবই, ঠিক আছে, তো এইটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ দুটার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা রুল মেলে এটা আসলে আমরা লিখতে পারছি। ঠিক আছে, কিন্তু স্থিতিস্থাপক ব্যাপার হচ্ছে কি আর অস্থিতিস্থাপক ব্যাপারটা কি, স্থিতিস্থাপক সংঘর্ষে তোমার
গতি শক্তি আগে যেটা থাকে পরবর্তীতে সেটাই থাকে। তাহলে গতি শক্তি আগের জন্য যদি আমি চিন্তা করি হাফ এম ইউ ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি হয়, মানে ইউ স্কোয়ার যদি হয়, তাহলে অবশ্যই পরবর্তীতে কি হবে হাফ এম ভি স্কোয়ার, যেটা কিনা আমার স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কন্ডিশন। স্থিতিস্থাপক, আচ্ছা, তো যদি তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ না থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা সত্য হবে না, বুঝি? আচ্ছা, আরেকটা ব্যাপার যে এটা হচ্ছে কি জাস্ট দুইটা মার্বেল চিন্তা করো তো, তাদের একটা বেগ ছিল, ধরো ইউ ওয়ান একটা আদিবেগ ছিল, ইউ টু একটা আদিবেগ ছিল, পরবর্তী সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে কি হয়ে গেল, একটা বেগ পাইলো, একটা বেগ পাইলো, এগুলো ছোটবেলার পড়াশোনা, ঠিক আছে? তো এখানে জাস্ট কি ধরো বললো যে সেকেন্ড যে মার্বেল সেটা হচ্ছে কি সেটার শেষ বেগ কত, তাহলে কি আমরা জাস্ট এই ইকুয়েশনে মানগুলো বসায় দিয়ে কি তারপরে মার্বেলের ভরগুলো দেওয়া থাকবে, m1 দেওয়া থাকবে, একটা m2 দেওয়া থাকবে, দেন হচ্ছে কি ভি বের করে নেওয়া যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ম্যাথটা বেশি আসে সেটা হচ্ছে তোমার মিলিত বেগের ফর্মুলা। তো মিলিত বেগ যেটা হয় যে একসাথে যদি মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু কি হয় বলতো, দুজনেরই কি শেষ বেগ একই হয়, সেম হয়। সেই ক্ষেত্রে আমার সূত্রটা জাস্ট এরকম হবে m1 u1 প্লাস m2 u2 প্লাস ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তো এই ভিটা কি বলতো, মিলিত অবস্থায় বেগ, তোমার সংঘর্ষ হওয়ার পরে দুটো একসাথে যাচ্ছে, যেহেতু একসাথে যাচ্ছে তার মানে কি বেগ হচ্ছে কি সেম বেগে। তো দেখা গেছে যে এই সূত্র দিয়ে প্রচুর ম্যাথ টেথ আসছে, ঠিক আছে? তো এগুলা বাচ্চাকালের ফর্মুলা পারা উচিত তোমাদের সবার। আচ্ছা, তারপরে আমরা যেগুলো দেখব আচ্ছা, বন্দুকের যে ব্যাপারটা এটা হচ্ছে তোমার ভরবেগের যে সূত্র, ভরবেগের যে পরিবর্তন হয়, ভরবেগের যে সংরক্ষণশীলতা, এই ব্যাপারটা আগের ভরবেগ পরবর্তী ভরবেগ তোমার ইকুয়াল থাকে, এই ব্যাপারটার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে কি বন্দুকের ক্ষেত্রেও খাটে। বন্দুকের যে আগে অবস্থায় বন্দুক ফায়ার করার আগে অবস্থা, পরবর্তী যে ধাক্কাটা খায়, তো ওই ধাক্কা খাওয়ার যে পিছন দিকের যে বেগ, এগুলো নিয়ে টুকটাক ম্যাথ আসে। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা জানি, বন্দুকের নিজের ভর যদি আমি বন্দুকের ভর আর বন্দুকের বেগ সবকিছু কি, বন্দুক জিনিসটা কি বুলেটের থেকে বড়, এই কারণে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইউজ করছি। তো এটা হয় যে মাইনাস স্মল এম বুলেটের ভর, স্মল ভি বুলেটের কি বেগ, বুঝা গেছে? তো মাইনাসটা কেন হয়, ওই যে তোমার নিউটনের থার্ড ল অনুসারে, ঠিক আছে? ফোর্স একদিকে দিলে তার বিপরীত দিকে কি ইকুয়াল পরিমাণ কি ফোর্স আমরা পাই, বুঝি এই ব্যাপারগুলা? তাহলে বন্দুকের, তাহলে এটা ক্যাপিটাল এম কি লিখে রাখো, বন্দুকের এই পুরো ব্যাপারটা হচ্ছে কি বন্দুকের, আর এই ব্যাপারটা হচ্ছে কি গুলির। আচ্ছা, তারপরে আমরা যে ব্যাপারটা দেখতে পারি লিফটের ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা, এটা মুসলিম লিফট, লিফটে দেখবা যে ঝুড়ি, এটা হচ্ছে লিফট। তো আমাদের গ্র্যাভিটি কাজ করে কোন দিকে? গ্র্যাভিটি অলওয়েজ কাজ করে আমাদের হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এমজি আমাদের অলওয়েজ কাজ করে কি নিচের দিকে, বাট হচ্ছে লিফট আসলে কি একটা দেখবা যে একটা দড়ি দ্বারা বা কোন একটা মাধ্যম দ্বারা আসলে কি টেনে রাখা হয়। তো টানটা দেওয়া হয়, তাহলে এই বক্সটার উপর টান উপর দিকে, তাহলে টিটা আসলে কি টান আসলে সবসময় থাকে কি লিফটের উপরের দিকে। এখন সিচুয়েশনটা হচ্ছে লিফট নিচের দিকে যাচ্ছে একবার, লিফট হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে একবার। লিফট যখন উপরের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে কি হয়, সেই ক্ষেত্রে আসলে লিফটের যে টান মানে কি, আসলে টান মানে কি তোমার বলতো একটা ফোর্স, ঠিক আছে? লিফট আসলে যে পরিমাণ ফোর্স দিতে, ফোর্স আসলে কি লেখা যায় এম ইন্টু এ, আর হচ্ছে এটা যেহেতু গ্র্যাভিটির কারণে ওয়েটটা আর কি, তো এটা হচ্ছে কি এম ইন্টু জি। তো এইখানে যে ব্যাপারটা হয় উপরের দিকে যাচ্ছে আর কি লিফট আমার নিচের দিকে টানতেছে। তো
আমি যখন উপর দিকে যাচ্ছি তখন হচ্ছে ব্যাপারটা আমার ওয়েটটা হচ্ছে হবে m ইন্টু আমার ভিতর ত্বরণ কাজ করবে হচ্ছে লিফট সহ হচ্ছে কি জির ত্বরণটা, ঠিক আছে। তো তাহলে আমার এই ক্ষেত্রে টোটাল যে আমি যে ফিলটা করব সেটা হচ্ছে কি লিফটের ত্বরণ প্লাস হচ্ছে কি আমার নিজের ত্বরণ, ঠিক আছে, ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে। তাহলে এটা আমার সবসময় মনে রাখবা যে ঊর্ধ্বগামী জাস্ট কি লিফট একটা ত্বরণে থাকবে, ত্বরণের ভ্যালুটা দেওয়া থাকবে, আর জি তো আমরা জানি, আর একটা ভর দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হবে আমার কি আমি যে আসলে ওয়েট কি আসলে অ্যাকচুয়ালি ফোর্স, তাই না? আচ্ছা, কিন্তু বাজারে দেখবা হচ্ছে কি ওই ওজন যে কথা বলে আসলে ভর, কিন্তু আসলে আমরা বাজারে কি মাপি বলতো? কি মাপি? ভর মাপি, মানে বস্তু কি পরিমাণ আছে সেটা মাপি। আসলে ওয়েট বলতে ফিজিক্সে বোঝায় এক জিনিস, ওয়েট বলতে আসলে কি পরিমাণ বল এটা আনতেছে ওই ব্যাপারটা, আর ভর হচ্ছে ওই বস্তু কি পরিমাণ আছে, এমটা আসলে বুঝতে পারি। তাহলে আমার লিফট যদি নিচের দিকে যায়, ঠিক আছে, তো নিচের দিকে গেলে ব্যাপারটা হবে তোমার জাস্ট উল্টাটা হবে। নিচের দিকে গেলে তোমার এ ফিজিক্যালটা হবে জি মাইনাস হচ্ছে কি এ। এই কারণেই তোমরা হচ্ছে দেখবা লিফটে হালকা ফিল হয় কখন বলতো? নিচের দিকে নামলে। তখন তোমার এই জির ভ্যালুটা হচ্ছে কি জির ভ্যালু থেকে সামথিং কমতেছে, তার মানে কি গুণ করে আলটিমেটলি ওজনটা কি হচ্ছে কমে যাচ্ছে, এই কারণে তোমার নিচে নামলে হালকা ফিল হয়। বুঝতে পারি আমরা? আচ্ছা, তো লিফটের ম্যাথ আসলে আমরা এই দুটা ইকুয়েশন মনে রাখলেই আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো এরপরে আমরা দেখব আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে রকেটের ব্যাপারটা। হ্যাঁ, তো রকেট যদি ধরো হচ্ছে যাচ্ছে, হ্যাঁ, তো রকেট গেলে কি হয়? রকেট কিন্তু কি নিউটনের সেকেন্ড ল অনুসারে যায়, যে রকেটের জ্বালানিগুলো নিজ নিজ দিকে মানে একটা ম্যাক্সিমাম বেগে তোমার কি ছুটতে থাকে। তো জ্বালানি যে ছুড়ে, ওই জ্বালানির একটা বল দিয়ে ছুড়ে, তো ওই বলটা কি অপোজিট পাশে ক্রিয়া করে, তো অপোজিট পাশে ক্রিয়া করে দেখো রকেটটা সামনে আগাতে থাকে। বুঝা গেছে? তো এই রকেটের জ্বালানির পরিমাণ, মানে জ্বালানি কি পরিমাণ ক্ষয় হচ্ছে, ঠিক আছে, তারপর আবার মানে কি কি পরিমাণ সময় রকেটের মধ্যে নিজের যে বেগ আর ভর, এগুলো নিয়ে একটা সূত্র আছে। তেমন আসে না, জাস্ট মানে জেনে রাখলে ভালো, অল্প আসে বাট বলা তো যায় না কখন কি আসে। তো এই ফিজিক্যাল টু যে সূত্রটা হয় ভিআর, ভিআর কি বলতো? আর দ্বারা আসলে রকেটের বেগ বুঝি আমরা, ইন্টু ডিএম, ডিএমটা হচ্ছে আমার কি পরিমাণ জ্বালানি ক্ষয় হচ্ছে, ডিএম বাই টি, ওই যে ক্ষয়ের হার। তাহলে ক্ষয়ের সাথে আমরা একক সময়ে কি পরিমাণ ক্ষয় হচ্ছে এই ব্যাপারটা হিসাব করতেছি, তার মানে এই ব্যাপারটাকে কি বলে বলতো? ক্ষয়ের হার বলে, বুঝি আমরা? আচ্ছা, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার কি হবে বলতো? রকেটের যে বলটা। আর ত্বরণ যদি চাই সেক্ষেত্রে আমরা যে এফ ইজিক্যাল টু আমরা কি জানি বলতো? এম এ জানি। তো ত্বরণ যদি চাই তাহলে আমরা কি জাস্ট এইটাকে আমরা এম দ্বারা ভাগ করে দিব। তো ত্বরণ চাইলে আমাদের এখানে জাস্ট কি এ চাইলে আমরা কি জাস্ট এখানে এম দ্বারা ভাগ করে দিলেই কি আমরা রকেটের ত্বরণ পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা যে ব্যাপারগুলো নিয়ে ডিল করব সেটা হচ্ছে আমরা গতিবিদ্যা যখন পড়তেছিলাম তখন কিছু সূত্র বলছিলাম যে W ইজিক্যাল টু টুয়াইস পাই এফ, তারপরে এটাকে কি বলা যায় টুয়াইস পাই বাই টি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলা হচ্ছে নিয়ে ঘুরায় পেঁচায় ম্যাথ আসতে পারে। তারপরে আমরা যে টপিকটা দেখতে পারি সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। তো চক্রগতির ব্যাসার্ধ ব্যাপারটা কি হয়? চক্রগতির ব্যাসার্ধটা হয় যে তোমার এইখানে এইরকম একটা যদি আমি দণ্ড ঘুরাইতে থাকি, ঠিক আছে, তো এটা একটা অক্ষ লাগে, অক্ষের সাপেক্ষে আমি ঘুরাই। তো অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই, এই দণ্ডের কি একটা আমার ভর আছে, ঠিক আছে। তো এই অক্ষের সাপেক্ষে যদি অক্ষটা যদি এটা চিন্তা করি, তো অক্ষ হচ্ছে কি কে ধরলাম দূরত্বটা, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে এম কে স্কোয়ার,
এটা হচ্ছে তোমার কি জড়তার ভ্রামক, বুঝতে পারি? তো জড়তার ভ্রামকের যে ব্যাপারটা, তাহলে এই কে এর ভ্যালুটা কি আমার চক্রগতির ব্যাসার্ধ, আর এমটা হচ্ছে আমার কি বস্তুর ভর, আর এটা হবে আমার কি জড়তার ভ্রামক। ওকে, তাহলে এটা দিয়েও সিম্পল ম্যাথ আসতে পারে, ভর দেওয়া থাকবে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকবে, দেন হচ্ছে আমার কি জড়তার ভ্রামক বের করা লাগবে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু পুরা বস্তুর ভর, ঠিক আছে? তো পুরা বস্তুর ভর আর একটা বস্তুর মধ্যে, এই একটা বস্তু কি অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত, ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত। তো ওই ব্যাপারটার জন্য তোমার সূত্র হবে যে ওই ব্যাপারটা স্মল একটা পার্টিকেল, একটা কণার ভর যদি তোমার এম হয়, তো ওটার দূরত্ব যদি আর হয়, তার হচ্ছে কি আর এর তোমার কি এটার গুণফল, ধরো হচ্ছে এম ইন্টু আর, এটা জাস্ট কি স্মল একটা কি ছোট্ট একটা কণা, ওই বস্তুর একটা ছোট্ট কণা, সেটার হবে কি জড়তা ভ্রামক হচ্ছে আই। কিন্তু তোমার পুরা বস্তুর যদি চিন্তা করো, পুরা বস্তুর জন্য এই ব্যাপারটা কি হবে সামেশন হবে। সামেশন মানে প্রতিটা কণার ছোট ছোট কণার আমার কি যোগ করলে যে ব্যাপারটা হয় সেটাও আমার কি হবে চক্রগতির, সরি এটা হচ্ছে আমার কি জড়তার ভ্রামক। আচ্ছা, তো জড়তার ভ্রামক বিভিন্ন কেসের ভিত্তিতে বিভিন্ন রকম হয়ে থাকে। ওই সূত্রগুলা জাস্ট তোমরা যে শীটে দেখবা, শীটে হচ্ছে 17 নম্বর পেজে 3টা কেস আছে। ভার কেন্দ্রগামী প্রস্থের সমান্তরাল অক্ষের আয়তাকার পাতের, মানে এক এক কেসের জন্য এগুলা জাস্ট মানে এটাতে ম্যাথ আসবে না, জাস্ট এই সূত্রগুলাই তোমাকে চিনতে দেওয়া হবে বিভিন্ন কেসের জন্য, বুঝতে পারছি? তারপরে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে, আমরা যদি একটা জিনিস হচ্ছে এইভাবে উলম্ব বরাবর ঘুরাই, তারপরে এইভাবে লম্ব বরাবর ঘুরাই, মানে ভূমির সাপেক্ষে ঘুরাই, তখন আমাদের মানে ব্যাপার স্যাপার কেমন হয় সেই ব্যাপারগুলো দেখবো। ধরো একটা বস্তু আমি এইভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে? এইভাবে ঘুরালে কি হয়, ধরো আমি এই বরাবর ঘুরাচ্ছি, কিন্তু আমার গ্র্যাভিটি কাজ করে কি নিচের দিকে, কিন্তু আমি আসলে আমার বস্তুর স্পর্শ বরাবর বলটা আসলে কোন দিকে, এইদিকে। তাহলে গ্র্যাভিটির সাথে ওই যে প্রাস যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম, গ্র্যাভিটির সাথে যদি কোনো কিছু 90 ডিগ্রিতে থাকে তাহলে তার উপর কোনো ইফেক্ট পড়ে না, বুঝি? আর কেন্দ্রমুখী বলের আমরা সূত্র জানি, বলতো কি এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার, সরি হ্যাঁ এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমি জাস্ট এইখানে আমার এই কণাটার উপর আমার কোনো গ্র্যাভিটি কাজ করবে না, জাস্ট এই কেন্দ্রমুখী বলটা কাজ করবে, বুঝি? বাট আমি যদি এইভাবে ঘুরাই, হ্যাঁ আবার এইভাবে ঘুরাই, তো এইখানে ঘুরানোর এক পর্যায়ে তোমার এই পজিশনে আসলো একটা কণা ঘুরতে ঘুরতে, আবার কি এই পজিশনে আসলো। তো এই পজিশনে আসা আর এই পজিশনে আসার মধ্যে ঢের পার্থক্য আছে। এইখানে যে ব্যাপারটা হবে কেন্দ্রমুখী ত্বরণ, এইখানে তোমার এখানে আমার কিন্তু কি ওয়েট ব্যাপারটা আছে, কেন আছে বলতো? উলম্ব বরাবরই কি আমি ঘুরাচ্ছি, এই বরাবর আমি ঘুরাচ্ছি, তো এখানে কি আমার ওর যে কণাটা ওটার প্রতি কি আমার ওয়েট ব্যাপারটা আছে, গ্র্যাভিটি আছে। তো গ্র্যাভিটি থাকলে আমার সাথে আমার যে এখানে যে হিসাবটা হবে এটার সাথে জাস্ট কি এমজি যোগ হয়ে যাবে। আর এইখানে কি হয়েছে, এইখানে হচ্ছে উপরের দিকে কি আমার টান বলটা কাজ করতেছে আর গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে, তাহলে এই সিচুয়েশনের জন্য আমার সূত্রটা কি হবে মাইনাস হবে। আচ্ছা, তারপরে ব্যাংকিং কোণ বলতে একটা ব্যাপার আছে। আচ্ছা ফ্রিকশন, আচ্ছা ফ্রিকশন পরে ব্যাংকিং কোণ পড়াবো নাকি? আচ্ছা রাস্তাঘাটে দেখবা যে হচ্ছে এক পাশটাতে ওই যে যেখানে হচ্ছে তোমার যে কার্ভ নেওয়া হয় বা বক্র থাকে, মানে রাস্তাতে পাশ কাটানো হয় এরকম কার্ভ থাকে যে সব জায়গাতে, উপর দিকে একটু মানে বেশি দেওয়া থাকে, এরকম একটা সিচুয়েশন হয়। ধর এটা যে রাস্তা হয় তো একটু উপর দিকে হেলানো থাকে, ঠিক আছে? তো আমরা যখন গাড়ি চালাই এটা কারণ হয় যে আমরা যেন ছিটকে না যাই গতি জড়তার কারণে, তো এই পাশটাতে হেলায় গেলে জাস্ট কি আমরা পড়ে যাই না, ঠিক আছে? তো এই ব্যাপারটা হয়, এটা যদি আমার কোনো থিটা অ্যাঙ্গেল করা হয়, তো এখানে আমার যে লম্ব এটা যদি আমার কি হয় এক্স হয়, এটা হচ্ছে আমার কি
এইচ একটা উচ্চতা নিয়ে আমার বিটটা করা হলো, সেই ক্ষেত্রে আমার সম্পর্কটা হয় থিটার সম্পর্কটা কি, সাইনের সম্পর্ক কি বলতো, লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ বাই এক্স, ঠিক আছে। আর এই থিটাটা এটা মনে রাখবা যে বইতে মানে কোশ্চেনে দেওয়া থাকলে থিটা যদি তোমার 4 ডিগ্রির নিচে হয় তাহলে আসলে ওই যে স্মল কোণের জন্য ওই থিটা হচ্ছে ট্যান থিটা, যে কথা সাইন থিটা একই কথা, এটা হয়তো ফিজিক্সে অনেক জায়গায় জানছো যে সাইন থিটা যে কথা, থিটা একই কথা, আবার কি ট্যান থিটাও একই কথা, মানে থিটা খুবই ক্ষুদ্র হলে আসলে এখানে কি কোণটা অনেক ছোট হয়ে যাবে, তখন আসলে কোনটা অতিভুজ কোনটা ভূমি আসলে বোঝা যাবে না, এই কারণে আসলে এই সিচুয়েশনটা এটার জন্য লেখা হয়ে থাকে। তো ব্যাপারটা হয় যে তোমার যখন থিটা, এই যে বইতে এটা মেনশন করা নাই, 18 নম্বর পেজে দেখো এই 6 নম্বর সূত্রটা, tan থিটা ইজ ইকুয়াল টু বলা আছে যে ভি স্কয়ার বাই আর জি, হ্যাঁ, আবার এইচ বাই এক্স বলা আছে, কিন্তু বলে দেওয়া নাই যে এই ব্যাপারটা হচ্ছে কার জন্য, এই থিটা যখন হচ্ছে কি 4 ডিগ্রির সমান বা 4 ডিগ্রি ছোট, তখনই কিন্তু tan থিটা ইজ ইকুয়াল টু কি হয় বলতো, সাইন থিটা হয়, বুঝি? আচ্ছা, তাহলে যদি তোমার কি বস্তুর বেগ দেওয়া থাকে একটা, আচ্ছা এটা হবে কি, যদি কোনো কার্ভ থাকে, কার্ভ থাকলে কি হবে, একটা কার্ভের কি থাকে, ব্যাসার্ধ থাকে, তো ব্যাসার্ধটা আমরা যদি জানি, তারপরে আর জি তো আমাদের জানা 9.8, আর ভি তো একটা বেগ, তো এটা করে আমি tan থিটার ভ্যালু বের করতে পারবো, থিটা যদি কোনটা যদি চাই তাহলে কি tan থিটাকে ওই পাশে ইনভার্স করে দিয়ে ভ্যালু বের করব, বা আমাদের উচ্চতা দেওয়া থাকলে তারপরে কি এরকম আমরা সবকিছু বের করতে পারবো। আচ্ছা, আর তোমাদের বলছিল ওই দিনও হয়তো দেখাই দিয়েছিলাম যে আমাদের যে রৈখিকের যে সূত্রগুলা সেগুলা হচ্ছে কৌণিকের জন্য খাটে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার জাস্ট কি কৌণিকের যে আমরা সূত্রগুলা দেখছিলাম, যে এটা মনে রাখবা যে তোমার রৈখিকে ভরের ভূমিকা পালন করে হচ্ছে কি এম, ঠিক আছে, এটা হচ্ছে কি রৈখিকে, কিন্তু কৌণিক ভাবে কোনো কিছু ঘুরলে ভরের ভূমিকা পালন করে হচ্ছে কি জড়তার ভ্রামক। এই ব্যাপারটা মাথায় থাকলে এই সূত্রগুলা মানে অনেকটা বোঝা যায়, জড়তার ভ্রামক। তাহলে তোমরা বলো তো দেখি কৌণিকের ক্ষেত্রে আমার কৌণিক গতিশক্তি কত হবে, কৌণিক গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হবে বলো তো? হ্যাঁ, ওমেগা আবার কি আমাদের বেগের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, তো আরো ব্যাপার সেবার আছে, জাস্ট এই সূত্রগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আই গেস। আচ্ছা, রৈখিক ভরবেগ নিয়ে একটা প্রবলেম আছে, যে রৈখিক ভরবেগ ব্যাপারটা কি হয়, কৌণিক ভরবেগের সাথে তোমার যদি আর দ্বারা ভাগ করো তাহলে কি রৈখিক ভরবেগ পাওয়া যায়। আচ্ছা, এটা দেখাচ্ছি। কৌণিক কৌণিক ভরকে আসলে আমরা এল দ্বারা প্রকাশ করা হয়, তো এটা হয় যে পি দ্বারা আসলে কি আমরা ভরবেগ বুঝাই, পি ইন্টু আর, আরটা হচ্ছে কি আচ্ছা কৌণিক বেগে যদি কোনো কিছু ঘুরতে থাকে তাহলে অবশ্যই তার কি থাকে, একটা ব্যাসার্ধ থাকে। তাহলে জাস্ট তোমরা সূত্রগুলাতে যখন কৌণিকের ব্যাপারটা আসবে তখন সূত্রগুলাতে সবসময় মাথায় একটা জিনিস বাই ডিফল্ট ধরে নিবা, যে আমাদের অবশ্যই একটা কি ব্যাসার্ধ দেওয়া থাকবে, বা ব্যাসার্ধ দেওয়া না থাকলে আমাদের বুদ্ধি করে ব্যাসার্ধ বের করে নেওয়া লাগবে। আচ্ছা, আচ্ছা, আর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে লম্ব লম্বক্ষ উপপাদ্য, যেটা যা সূত্রই আসে এমনি ম্যাথটাতে আসে না, সেটা লিখে দেই, লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য হয় আই এক্স, মানে এক্স অক্ষ বরাবর লম্ব মানে লম্ব অক্ষ উপপাদ্য তুমি হিসাব করতেছো, তাহলে কি হবে আর বাকি দুইটার যোগফল, ঠিক আছে। তাহলে আই ওয়াই আর কি আই জেড, ঠিক আছে, এগুলো হচ্ছে অক্ষ বরাবর কি জড়তার ভ্রামক তুমি হিসাব করবা। তাহলে এক্স অক্ষ বরাবর যদি হিসাব করো তাহলে আই ওয়াই প্লাস আই জেড, এখন ওয়াই অক্ষ বরাবর যদি বলা হয় তাহলে কি হবে আই এক্স প্লাস আই জেড, বা জেড অক্ষ বরাবর বলা হলে আই এক্স প্লাস, আচ্ছা আই এক্স প্লাস আই ওয়াই, তো এইরকম। কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে
সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে তোমার ভর কেন্দ্রের সাপেক্ষে হিসাব করা হয়, ভর কেন্দ্রের সাপেক্ষে। কিন্তু ভর কেন্দ্র জিনিসটা কি বুঝো তোমরা? আচ্ছা, ভর কেন্দ্র জিনিসটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু তোমার ভর কেন্দ্রের তোমার জড়তার ভর হচ্ছে আই জি দ্বারা প্রকাশ করে। ওইখানে যেটা ছিল অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর, তারপরে ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, কিন্তু এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, তোমরা হচ্ছে ছোটবেলায় এটা করছো হয়তো, যে স্কেল নিয়ে বিভিন্ন পজিশনে হাত দিয়ে দেখছো স্কেল কোন জায়গায় ব্যালেন্স থাকে, ঠিক আছে? তো এক জায়গায় পাইতা যে আসলে সেখানে আঙ্গুল দেওয়ার পরে দেখতে যে আসলে স্কেলটা স্থির থাকতেছে, তার মানে অ্যাকচুয়ালি যেই বিন্দুটাতে তুমি আঙ্গুল দিছো ওটাই হচ্ছে কি ওই স্কেলের ভর কেন্দ্র। বুঝি আমরা? তার মানে সবগুলো ভর যদি আমি হিসাব করি, ধরে নেওয়া হয় সবগুলো ভর আসলে ওই বিন্দুতে কাজ করতেছে, তো এটাকে বলা হয় কি আমাদের ভর কেন্দ্র। ভর কেন্দ্রের যে পজিশন, ওইটার পজিশনের সাপেক্ষে যদি আমি জড়তার ভর বের করি, আর হচ্ছে কি ওটা একটা কি ভর আছে, ভর, আর হচ্ছে কি তার এমনি অক্ষ বরাবর যে দূরত্ব, ওটাকে যদি আমি এইচ দ্বারা চিন্তা করি, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, আচ্ছা, তারপরে আর সূত্র, আচ্ছা আরেকটা সূত্র আছে তোমার, যেটা হচ্ছে কৌণিক ভরবেগের, মানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যেটা যে আমরা ইউজ করলাম একটু আগে, যে এমভির জন্য যেটা ইউজ করলাম, এম ভি স্মল এর জন্য, ক্যাপিটালের জন্য, এটা কিন্তু কৌণিক ভরবেগের জন্য সত্য। তাহলে যদি দুইটা সিচুয়েশন থাকে, I1 ওমেগা 1 ইকুয়াল টু হবে I2 ওমেগা 2। বুঝি? এটা কিন্তু কি আমাদের কৌণিক ভরবেগের, মানে দুইটা সিচুয়েশন যদি দেওয়া থাকে যে কৌণিক ভরবেগের একটার পর হলো আরেকটা, তো সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো ইউজ করতে পারবো। আর মোটামুটি যে ব্যাপারগুলো দেওয়া আছে। আচ্ছা, আরেকটা সূত্র আছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে ক্ষমতার ব্যাপারটা। আচ্ছা, পি দ্বারা আসলে পাওয়ার বুঝাচ্ছি। পাওয়ারের জন্য যেটা হয় টাউ ইজ ইকুয়াল টু ওমেগা। টাউ আসলে কার প্রতিনিধিত্ব করে? এফ এর, আর ওমেগা হচ্ছে ভির। এটা তো আমরা জানছি, পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, এটা আমরা জানি। তো এটাও কিন্তু আমাদের কি কৌণিকের জন্য সূত্র। জাস্ট ভ্যালু দেওয়া থাকলে আমরা যে বুঝতে হবে, রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর বাকি যে সূত্রগুলো আছে তোমরা হচ্ছে বুঝতে পারবা একদমই ইজি। তোমরা যেমন হচ্ছে ধরতে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এগুলো কি হবে? আচ্ছা, ওমেগা ফাইনাল হবে, ওমেগা ইনিশিয়াল মানে আদি ওমেগা। আলফা দ্বারা আসলে আমি কি বুঝাই বলো তো? কৌণিক ত্বরণ ইন্টু সময়। তো এইরকম জাস্ট রিপ্লেস করে দিলেই হবে। বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করে খুব ভালোভাবে। আর নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের পড়াশোনা ম্যাক্সিমামই হচ্ছে 9-10 জানা, হালকা পাতলা তোমার ইন্টারে কিছু আছে, তো এগুলো ম্যাথ সলভ করলেই পার বাই গেস। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে আমরা গতিবিদ্যাতে প্রবেশ করলাম। আচ্ছা, গতিবিদ্যা কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্ট গতিবিদ্যার আমাদের 9-10 শেষ হয়ে আসছে। ওই যে তোমার এই ভি ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ভিটি, তারপরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রগুলা কিন্তু একদম মানে চিরচেনা আমাদের অনেক আগের থেকে। তো এই সূত্রগুলা নিয়ে সময় দিব না, যে হচ্ছে আমাদের এই যত ডিফিকাল্টি মানে কঠিন কি আসতে পারে এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো, ঠিক আছে? মানে এগুলোতে আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমাদের সময় কম। আচ্ছা, তাহলে আমরা একটু ধরে ধরে একটু প্রবলেম সলভ করব, একটু জটিল টাইপের। প্রাস হচ্ছে আমাদের এখানে একটা হট টপিক, যে প্রাস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নতুন টপিক, এটা কিন্তু আমাদের 9-10 ছিল না, ঠিক আছে? এটা নিয়ে আমাদের ম্যাথ আসতে পারে, যদিও মানে ইউনিভার্সিটি গুলাতে মানে বড় অঙ্ক আসে না, জাস্ট ছোটখাটো কনসেপ্ট গুলো আসে, ঠিক আছে? তো আমি যদি কোনো একটা কিছু অ্যাঙ্গেল করে নিক্ষেপ দেই, তখনই কিন্তু কি তার গতিপথটা আমার কি হয়, প্রজেক্টাইল বা প্রাস হয়, ঠিক আছে? তাহলে আমি এই অ্যাঙ্গেলে ধরো আলফা অ্যাঙ্গেলে কোনো কিছু আসলে নিক্ষেপ করলাম, তাহলে এটা এক সময় মানে এইভাবে এসে পড়বে, ঠিক আছে? তো
যেটা বলা হয় যে আমি একটা বেগ নিয়ে একটা বেগ নিয়ে কি শুনলাম, তাহলে এক্স অক্ষ বরাবর আমার উপাংশ হবে কি, ওই যে যার সাথে কোণ আর কস, তাহলে ইউ কজ আলফা। তাহলে এখানে কি হবে, অবশ্যই এই পাশটা সাইন আলফা, ইউ সাইন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে ভি ওয়াই বলা হয়, এটা ভি এক্স, মানে এক্স অক্ষ বরাবর ভি দেই তো আসলে ইউ দিছি, ইউ দিলে পারফেক্ট হয়, ইউ এক্স ইউ কজ আলফা। এই ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তো ধরা হয় যে আচ্ছা এই দূরত্বটাকে বলা হয় যে পাল্লা বা রেঞ্জ, ঠিক আছে। আর আর এই ব্যাপারটাকে ধরা হয় হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে, ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, খুব একটা হট কোশ্চেন যেটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছিল, যে সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ, আমাদের হচ্ছে বেগ কত। তো ওই ক্ষেত্রে আমরা ওই যে এই যে ভি ওয়াই বের করি, ভি কস বের করি, এরকম ভাবে বের করে আসলে আমরা সলভ করতে যাই, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় চলে গেছে, তার মানে লম্ব বরাবর আমার আসলে কি বেগটা শূন্য হয়ে গেছে, দ্যাটস ওয়াই কি আবার নিচে ফল করা শুরু করছে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় গেছে, দেন হচ্ছে কি আবার ফিরে আসতেছে। ওই যে আমরা কোনো কিছু একটা নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় যাইতো, দেন হচ্ছে ওইখানে গিয়ে বেগ শূন্য করে আবার নিচের দিকে পড়ে আসতো। তো এরকমই, তাহলে এইখানে ভি ওয়াই এইটা হচ্ছে আমার কি জিরো, বাট আমার গ্র্যাভিটি কাজ করে কি এই বরাবর, কিন্তু আমার ভি কস থিটা এটা হচ্ছে আমার কি এই বরাবর, এটার সাথে 90 ডিগ্রি ইফেক্ট, মানে এর সাথে এর কোনো সম্পর্ক নাই। তার মানে এইখানে আমার আসলে ভি এক্সটা আসলে আসছে, বুঝা গেছে। আর ভি এক্সটা এই বরাবর চেঞ্জ হয় না, কেন চেঞ্জ হয় না, কারণ এই বরাবর আমার জি ব্যাপারটা কাজ করে না। ওই যে অভিকর্ষ ত্বরণ, এই বরাবর ত্বরণটা কি আমার কাজ করে না। তাহলে ত্বরণটা আসলে কাজ করে কি উপরে উপরে, ঠিক আছে। তাহলে আমরা যতগুলো সূত্র লিখবো সেই ক্ষেত্রে আমাদের সব সময় জি ব্যাপারটা ইনক্লুড করা লাগবে ওয়াই এর যখন উপাংশটা নিব সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো একটা মুহূর্ত, এই মুহূর্তে যদি আমি হিসাব করতে চাই, সেই ক্ষেত্রে আমার ভি এক্সটা সবসময় কি হবে বলতো, কজ আলফা, কিন্তু ভি ওয়াইটা হবে আমার ইউ সাইন ফা। ওই তোমার উপর দিকে যদি নিচ দিকে ব্যাপারটা যদি তুমি এই দিকটাকে ধনাত্মক ধরো আর উপরের দিকটাকে ঋণাত্মক ধরো, তাহলে নিচ দিকে আসলে জাস্ট কি তোমার হবে হচ্ছে জিটি, ঠিক আছে। জিটি কোথা থেকে আসলে, ওই যে এটি থেকে আসছে আসলে। ওকে, তাহলে কেন গ্র্যাভিটিটা অ্যাড হইলো, কারণ হচ্ছে আমাদের কি ওই উপরের নিচে আমাদের কি গ্র্যাভিটিটা আমাদের আছে এই কারণে। আচ্ছা, তো এইখানে আমাদের একটা এগুলো হচ্ছে ভ্যালু। তো আমাদের যেহেতু উপর দিক বরাবর ইসের দিক বরাবর এরকম আমার কাজ করা লাগে, রেঞ্জটা যদি আমি হিসাব করতে চাই, রেঞ্জটা আমার কি এই দিক বরাবর, তাহলে আমরা জানি যে কোন একটা দূরত্ব আমাদের কি হবে। আচ্ছা, দূরত্বর ব্যাপারটা না, আগে এইচ এর ব্যাপারটা বলি। তো এইচ এর ব্যাপারটা কি হবে, আমার যদি আদি বেগ শূন্য হয় তো কি, তো এটা আমরা জানি ইউ স্কোয়ার বাই জি। তো এখানে আমার ইউটা কি, আমার সাইন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি। আচ্ছা, তো আবার এখানে যে ব্যাপারটা হয় রেঞ্জের হিসাবটা হয়, সূত্রগুলো লিখে দিলাম, এগুলো প্রুফ করার সময় নাই, 2 আলফা বাই হচ্ছে জি। আর একটা ভ্যালু আছে টির ভ্যালু আছে, টি মানে পর্যায়কালে প্রাসটা কতটুকু উপরে থাকবে, সেটা হবে 2 ইউ সাইন আলফা বাই জি। বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে কি, এটাকে বলে পর্যায়কাল। ওকে, মানে যতটুকু মানে শূন্যে থাকলো আর কি। আচ্ছা, আচ্ছা সূত্রগুলা কিন্তু বইতে লেখা আছে, আমি জাস্ট ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তোমাদের শীটে খুব সুন্দর করে সাজানো আছে টাইপ ভিত্তিক সূত্রগুলা। আচ্ছা, যেটা হচ্ছে লেখা নেই হয়তো, ওই যে তোমার গুলির প্রবলেম, যে ঢুকে কতটুকু মানে বাকি অংশ থাকলো, এরকম যে একটা গুলি একটা গাছের গুঁড়িতে ঢুকলো, একটা দেয়ালে ঢুকলো, ঢোকার পর বাকি অংশ কতটুকু গেল, কতটুকু দূরত্ব প্রবেশ করলো। এই সূত্রটা হচ্ছে একটা শর্টকাট আছে, লিখে নাও সবাই, x ইজ ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র জানা থাকলে তোমার অনেকগুলো ম্যাথ সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে এক্সটা কি এসটা কি, এটা বলি, গুলি যতটুক প্রবেশ করছে। আচ্ছা, এক্সটা কি,
আর কত দূর যাবে? আর কত দূর যাবে? আর এনটা হচ্ছে আমার, যদি বলে যে ঢোকার পর হচ্ছে এখানে একটা গাছের গুড়ি আছে মনে করো, এই গাছের গুড়িতে গুলি হচ্ছে এখানে প্রবেশ করলো এতটুকু জায়গায়, তো এখানে যা কি মানে আস্তে বেগ কমে গেল, যেহেতু একটা বাধা অতিক্রম করছে, ধরো একটা ভি বেগে ছিল, তো এখানে যাওয়ার পর যদি বলে যে হচ্ছে অর্ধেক হয়ে গেছে বেগ, ঠিক আছে, তাহলে অর্ধেক হয়ে গেলে আমার কি v/2 হয়ে গেছে, তারপরে বাকি বেগ গুলা কি নিয়ে এই বাকি পথটা সে পাড়ি দিবে, এইটাই আসলে আমার এক্স ছিল, বুঝা গেছে, আর এই যে যতটুকু গেছে এটা হচ্ছে আমার এস ছিল। ওকে, আর আসলে এখন আমাদের এক্সটা আসলে বের করতে দেয়, আর এখানে এন এর ভ্যালুটা তাহলে কি হবে? এন এর ভ্যালুটা হচ্ছে আমার এই যে নিচের ভ্যালুটা, নিচের ভ্যালুটা আসলে কি আমার এন, বুঝা গেছে, কত অংশ নিচে পার্টটা মানে কত অংশ, যদি বলে 1/4 বা 1/4 হয়ে গেল, তাহলে v/4 হবে, 4টাই আমার হবে কি এন, বুঝা গেছে। তাহলে যদি অর্ধেক হয়ে যায় বলে, অর্ধেক হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ধেক হয়ে যায় বলা হয়, তো সেই ক্ষেত্রে কি হবে? s n² - 1, আর তাহলে কি s n², তার মানে কি 2 এর অর্ধেক মানে 2 বর্গ, তার মানে কি 4 থেকে 1 মানে 3, তাহলে এটাও আমাদের একটা কি আরেকটা শর্টকাট, যেটা কিনা অর্ধেক হয়ে গেলে এটা ইউজ করা যাবে। ওকে, আচ্ছা, আচ্ছা টিপিক্যাল যে সূত্রগুলো তোমাদের, হ্যাঁ, v তোমার s/t, তারপরে আচ্ছা পৃষ্ঠা নাম্বার এসে যাও, বের করি গতিবিজ্ঞান। আচ্ছা, এখানে কিন্তু ওই যে 15 নাম্বার পেজের লাস্টের দিকে গতির সমীকরণ, এগুলা কিন্তু আমাদের নতুন কোনো কিছু না, এগুলা নিয়ে আসলে কথা বলার চাচ্ছি না। এখানে একটা সূত্র আছে, এটা নিয়ে একটু কথা বলা যায়, টি-তম সেকেন্ডে, ঠিক আছে, তো এই সূত্রটা হচ্ছে তোমার টি-তম সেকেন্ডে, মানে এস তম বোঝাইতে টি এস ইউজ করলাম আমরা, ইউ, আচ্ছা প্লাস মাইনাস দিছে হচ্ছে মন্দনের জন্য মাইনাস, আর কি ত্বরণের জন্য প্লাস, ঠিক আছে, প্লাস হাফ এ 2t-1, এটা হচ্ছে তোমার কাছে নতুন একটা সূত্র, এটা আগে দেখো নাই হয়তো, এটা হচ্ছে তম সেকেন্ডে, তো বলো 9th সেকেন্ডে তোমার দূরত্ব কত হবে, ত্বরণ দেওয়া থাকলো, দেন হচ্ছে কি সময়টা, তাহলে আমরা জানি আদিবেগ জানি, তার আদিবেগ বলা থাকবে কোশ্চেনে, তো এও জানি, তাহলে কি আমাদের দূরত্বটা বের হয়ে আসবে, বোঝা গেছে। এত সেকেন্ডে না, ধরো 4 সেকেন্ডে না, 4তম সেকেন্ডে যদি বলে, এই কথাটা যদি বলে, তাহলে এই সূত্র আমার ইউজ করা লাগবে, বুঝা গেছে। আচ্ছা, তো এটা একটা গেল, এটা হচ্ছে নতুন টপিক ছিল, আর কি টপিক আছে দেখি। গ্রাফ নিয়ে একটু কথা বলা যেতে পারে, গ্রাফ নিয়ে হচ্ছে প্রবলেম হয় সবার, গ্রাফের ব্যাপারটা বলি। সমবেগের গ্রাফ, ঠিক আছে, তো সমবেগ আমাদের কেসটা কি, সমবেগ মানে বেগটা হচ্ছে আমার কি একটা কনস্ট্যান্ট থাকতেছে বেগটা, তো এই ক্ষেত্রে আমার s/t সরণ বনাম সময়, এই গ্রাফটা হবে আমার এটা, ঠিক আছে, তাহলে এটা কি এস দিয়ে আমরা সরণ বুঝাইছি, এটা সময়, ঠিক আছে, তাহলে সমবেগ ক্ষেত্রে এই যে এটা আসলে কি একটা নির্দিষ্ট বেগ নিয়ে কি বেগটা আমার কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট ঢাল নিয়ে, এটা কি একটা সরলরেখা না, একটা ঢাল কি আসলে y/x এর, তাহলে y অক্ষ বরাবর কি s আছে আর x অক্ষ t আছে, তাহলে v টা আমার কি ঢাল, আর ঢালটা কি এরকম, বুঝা গেছে, ঢালটা আসলে কি s/t, গ্রাফের ঢালটা হচ্ছে কি আমার বেগ v, বুঝা গেছে। তাহলে আচ্ছা, যেহেতু বেগটা সম, তার নাকি কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না, এখন যদি তোমাকে একটা গ্রাফ দিয়ে বলে যে বেগ বনাম সময় গ্রাফের হচ্ছে কেমন, তো কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, যেহেতু বেগ কনস্ট্যান্ট, সময় আগাচ্ছে কিন্তু বেগ আগের মতোই আছে, তাহলে কি এটা এরকম একটা সরলরেখা, কারণ y অক্ষ বরাবর কোনো চেঞ্জ আসতেছে না, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আর ত্বরণের ব্যাপারটা যদি বলে যে ত্বরণ বনাম সময়, তাহলে কিন্তু ত্বরণই হচ্ছে না, বেগই পরিবর্তন হচ্ছে না, বেগ পরিবর্তন হারিয়ে তো ত্বরণ, বেগই পরিবর্তন হচ্ছে না, তাহলে কি ত্বরণ তো হবেই না, তাহলে এগুলো আছে কি সময় যাবে, ঠিক আছে, কিন্তু y অক্ষ বরাবর কোনো ভ্যালু পাওয়া যাবে না, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এটা গেল সমবেগ,
সমত্বরণ বললে কি হবে, এটা এখন একটু দেখি আমরা। সমত্বরণে গেলে কি হবে, বেগ বনাম সময় যদি গ্রাফ থাকে, এটাই হচ্ছে কি ত্বরণের গ্রাফ হবে। জাস্ট লাইক ওই যে a ইজিক্যাল টু ভি বাই টি, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাকে বলো ত্বরণ বনাম সময় কি হবে? ত্বরণ বনাম সময় কি হবে? জাস্ট এরকম একটা দাগ। আচ্ছা, মন্দন বললে কি হবে? মন্দন বললে নেগেটিভ ভ্যালু, তাহলে ওয়াই নিচের দিকে ভ্যালু থাকবে, মাইনাসে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা বলি দেই, যে ম্যাথ আসে ভার্সিটিতে, সেটা হচ্ছে গ্রাফ থেকেই করা যায়, সলভ করা যায়। তো বেগ বনাম সময় গ্রাফের বলে দেওয়া থাকলো যে ভ্যালু, বিভিন্ন সময়ের ভ্যালু দেওয়া আছে। ধরো এখানে তোমার 10 দেওয়া আছে, ওকে, এখানে ধরো হচ্ছে 2 দেওয়া আছে, বেগ তোমার 2 আর সময় হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো বললো যে সরণ কত, ঠিক আছে, সরণ কিন্তু আমরা এই গ্রাফ থেকে বের করতে পারি কিভাবে। আচ্ছা, এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে কি হলো, একটা ত্রিভুজ হয়েছে কিন্তু, ঠিক আছে। তো ত্রিভুজের এটা আমার কি উচ্চতা, আর হচ্ছে এটা কি আমার ভূমি, 10 হচ্ছে আমার ভূমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার কি হবে 10 ইন্টু 2, ঠিক আছে। তাহলে আমার 10 হবে কি আমার এস। এখন তুমি কোশ্চেন করতে পারো যে আসলে ই কেন হইলো, যে আসলে সরণই কেন হইলো ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যায় যে ঢাল একটা, ক্যালকুলাস তো পড়ছো তোমরা, ক্যালকুলাসে জানছো যে আসলে ডিফারেন্সিয়েশন কি করে ঢাল বের করে, আর ইন্টিগ্রেশন কি করে ক্ষেত্রফল বের করে, মনে আছে? তাহলে এস ইজ ইকাল টু, আচ্ছা, ভি ইজ ইকাল টু এস বাই টি, একটু আগে বললাম এটা হচ্ছে ঢাল আমার। তাহলে ঢালের অপোজিট কি, ক্ষেত্রফল। তাহলে এটা জাস্ট যদি ভাগ হয়, তাহলে কি ভাগের অপোজিট কি, গুণ। তাহলে কি হবে, ভি ইন্টু টি হবে আমার হচ্ছে এস। তাহলে এটাই আমার ক্ষেত্রফল, বোঝা গেছে? আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদের এই যে লেকচারগুলো, হ্যাঁ, তো 2টা করে চ্যাপ্টার ঢোকা, এগুলো আসলে 3 ঘন্টা লেকচার হওয়ার কথা, মানে ইউজুয়ালি তোমার 3 ঘন্টা লেকচার হওয়ার কথা, কিন্তু 2 ঘন্টা করে ওনারা সেশন দিয়েছে। তো অনেক কিছু আসলে টপিক বাদ চলে যায়, ঠিক আছে, আর সময় স্বল্পতা অনেক কিছু দেখানো যায় না। মানে 3 ঘন্টাতে, মানে 1 ঘন্টা বেশি, মানে অনেক কিছু, অনেক ম্যাথ সলভ করা যেত, অনেক কথা বলা যেত, কিন্তু সেটা এখন পসিবল হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো ওই যে বললাম ক্যালকুলাসের ব্যাপারটা বললাম, তাহলে ক্যালকুলাস অনুযায়ী আমার ডিফারেন্সিয়েশন যদি আমি আসলে কি করি, এস এর ডিফারেন্সিয়েশন যদি করি সময় সাপেক্ষে, তাহলে আসলে কি পাওয়া যাবে, ভি পাওয়া যাবে। তাহলে ডি এস বাই ডিটি যদি আমি করি, তাহলে আমি কি ডি ভি পাই, মানে বেগটা পাই, বোঝা গেছে? তাহলে তোমাকে যদি একটা এস এর সমীকরণ দেওয়া থাকে এরকম 1/3 টি স্কোয়ার প্লাস 2t, তাহলে আমার ডিফারেন্সিয়েশন কি, আমরা খুব সুন্দর পারি, টিটা টির মাথায় যেটা আছে সেটা সামনে চলে আসবে, 1/3 গুণ হবে টি স্কোয়ার হবে, আর কি এখানে টি একটা পাওয়ার কমে যাবে, তাহলে কি 1 চলে আসবে, তাহলে 2। তাহলে এখানে যদি বলে যে 5 সেকেন্ডে কত আমার বেগ, তাহলে আমি ডিফারেন্সিয়েশন কিন্তু করে ফেলছি, ডিভি কিন্তু এটা, সরি, এটা হচ্ছে ডিএস বাই ডিটি বের হইলো। তাহলে এখানে আমার ভ্যালুটা হয় 3 3 কাটা টি স্কোয়ার প্লাস 2, টির ভ্যালু যদি আমি 5 বসাই, তাহলে কি হবে 25 প্লাস 2 ইজ ইকুয়াল টু 27 হবে কি আমার বেগ, বুঝা গেছে? তাহলে বেগ বের হইলো। ধরো এটা হচ্ছে আমার কি সরণ ছিল, তাহলে আমার কি হবে ভি বাই টি, আবার কি আমার ত্বরণ। তাহলে আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, তাহলে আমি আসলে ত্বরণ পাবো। তাহলে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে কি হইতো, তাহলে এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার কি হবে ত্বরণটা এটা পাওয়া যাবে। তাহলে আমি 2t প্লাস 2, এখানে যদি আমি 5 বসাই দিই, তাহলে ত্বরণটা আমার কি হবে 2 ইন্টু 5 প্লাস 2, অ্যাকচুয়ালি আমার 12, এটা হচ্ছে আমার ত্বরণ, বুঝা গেছে? এগুলা খুব সহজ কাজ, হালকা পাতলা ডিফারেন্সিয়েশন পারলেই পারা যাবে, কিন্তু ওই যে বুঝা কোনটা কি, ওকে। আচ্ছা, আমাদের আরো কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে প্রাস বলতেছিলাম না, প্রাস তো নতুন টপিক। তো যে জিনিসটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ভূমির বরাবর আমি কোনো কিছু নিক্ষেপ করলাম, তার ভূমির সাথে আমি কোণ করি না, আলফাটা হচ্ছে কি 0 ডিগ্রি, এই বরাবর কোথা থেকে নিক্ষেপ করলাম, ওকে। ধরো ওই যে দেখবা যে বিমান থেকে ত্রাণ ছাড়তেছে, তারপরে গুলি ছাড়তেছে,
কাপ্টার থেকে, তারপরে এরকম অনেকগুলা কেস পাবা, সবগুলা কেসে বা কোনো একটা ছাদ থেকে ছাদ বরাবর কোনো মার্বেল ঢেল দিয়ে দিল, এরকম যদি কোনো কেস থাকে তাহলে আসলে আলফাটা কি আমার শূন্য কিন্তু, ঠিক আছে। আলফা শূন্য হলে আমার কি, আলফা যদি শূন্য হয়ে যায়, সাইন শূন্যর ভ্যালু কত, সাইন শূন্যর ভ্যালু তোমার শূন্য, তার মানে ওয়াই অক্ষ বরাবর আমার কোনো কিছুই থাকবে না, বুঝা গেছে, মানে কি থাকবে না, আদি ভেক্টর থাকবে না। তাহলে আমার শূন্য কিন্তু কজের জন্য ভালো জিনিস, কারণ হচ্ছে কজ শূন্য আবার কি এক, তাহলে ইউ কজ আলফা তুমি পাবা, ঠিকই আছে, এটা কি নাম এক্স অক্ষ বরাবর, কিন্তু ভি ওয়াই যখন করতে যাবা তখন ইউ সাইন আলফা এই ব্যাপারটা আমার শূন্য হয়ে যাবে, কারণ হচ্ছে শূন্য ভ্যালু, কিন্তু আমার জিটি ব্যাপারটা কিন্তু থাকবেই, বুঝা গেছে। তাহলে এইভাবে আমরা এই কেস থেকে আমরা বের করতে পারি অনেক কিছু, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমার উচ্চতার কি ছিল, এস ইজ ইকুয়াল টু কি ছিল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম সম্পর্ক ছিল। যেহেতু উচ্চতাটা যদি বলে কত উচ্চতায় গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইউটা শূন্য হবে, কারণ হচ্ছে এখানে সাইন পার্টটা আছে, উচ্চতা ব্যাপারটা কি আমার কি উলম্ব বরাবর কোনো একটা কিছু, বুঝা গেছে। আচ্ছা, আর কি কি আছে দেখানো যাইতে পারে ইম্পর্টেন্ট। আচ্ছা, কৌণিক বেগ নিয়ে একটু কথা বলি। রৈখিক বেগের যদি সূত্রগুলো তুমি জানো তাহলে কৌণিকের কিন্তু জানতে পারবা। এখানে আমাদের একটা পার্ট আছে কৌণিক বেগের গতিবিদ্যা, খেয়াল করছো কিনা। তো যদি কৌণিক বেগের সরণ হয় কি এস, রৈখিক বেগ কি অ্যাঙ্গেল থিটা পরিমাণ, ঠিক আছে। কৌণিকে তুমি কত কোণ করলো এটা আমার হিসাব করা হয়। তাহলে ভি যদি তোমার কি রৈখিক বেগে হয় ওমেগা, তো এখানে যে আলফা এ যদি তোমার কি ত্বরণ হয়, এখানে আলফা হচ্ছে ত্বরণ, বুঝা গেছে। এগুলো জাস্ট কি রিপ্লেস করলে ওই সূত্রগুলাতে জাস্ট আমি এগুলো ইউজ করতে পারবো। তো এগুলোর সাথে একটার সাথে একটা কনভার্সন বা তোমার হিসাব যদি করতে চাও তাহলে কি এস ইজিক্যাল টু, যেটা কিনা আমার কি সরণ আর থিটা, এই সম্পর্কগুলা হচ্ছে তোমার শীটে আছে অবশ্য, দেখে নিও। আমি কত নম্বর পেজে বলে দিই। শীটের যে টাইপ দিয়ে যে পরে যে সূত্রগুলো থাকে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলা তোমরা জানলেই পরবর্তী যে টাইপের নিচে যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করতে পারবা, বুঝা গেছে। আচ্ছা, কত পেজে দিচ্ছে এগুলা, আচ্ছা দেয় নাই, আচ্ছা আমি দেয় নাই মেবি, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, বল তাহলে কি হবে, বল হবে টর্ক, ঠিক আছে। আর সম্পর্কগুলো লিখে দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে আর ওমেগা, জাস্ট কি ওই রেডিয়াসটা ব্যাসার্ধটা গুণ হচ্ছে, তাহলে আল এ ইজ ইকুয়াল টু কি হবে আলফা ইন্টু আর ক্রস গুণন হয় এদের, তারপরে টাউ ইজ ইকুয়াল টু হবে আর মানে ব্যাসার্ধ ক্রস রৈখিক বল। আচ্ছা, তারপরে তোমার এম ভর যেটা ছিল আসলে এখানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলের ক্ষেত্রে জড়তার ভ্রামক বলা হয় আই, তো এই আই এর ভ্যালুটা হয় তোমরা জানো যে এম আর স্কোয়ার, ঠিক আছে, এটার সামেশন করে দেয়। তারপরে ই জানো পি ইজ ইকুয়াল টু এম ভি ভরবেগ, এটা তোমার কিসের ক্ষেত্রে হয়, এই কৌণিকের ক্ষেত্রে হয় আই ওমেগা, আই হচ্ছে কি আমার ভর আর ওমেগা কি আমার কোণ, কৌণিক বেগ আর কি। আচ্ছা, আমরা এটাও জানি ই ইজ ইকুয়াল টু ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে কৌণিকে কি হবে, ই আর কি হবে তোমার হাফ এম হচ্ছে আই ওমেগা স্কোয়ার, বুঝা গেছে। আচ্ছা, ওকে, আর কিছু টপিক আছে, সেটা বলে দিই। এটা হচ্ছে ইসেও আছে তুমি বাবা, আচ্ছা এগুলো দরকার নাই, এটা তোমার নেক্সট একটা টপিক। 18 নম্বর পেজ, 14 নম্বর ম্যাথ।
আচ্ছা, একজন ভর্তি পরীক্ষার্থী ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকায় ফিরে গেল। আচ্ছা, সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব এত, উক্ত পরীক্ষার্থীর স্মরণ কত, মানে আচ্ছা এটা হচ্ছে তোমার স্মরণের কনসেপ্ট। স্মরণ বলতে কি আসলে আদি থেকে শেষ দূরত্ব। ঢাকা থেকে চট্টগ্রাম গেছে, আর চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসছে, তার মানে কি ও আগে যে জায়গায় ছিল সেখানেই বসে আছে, তার মানে কি আর কোনো স্মরণ হয়েছে? তাহলে s = 0। বুঝা গেছে? আচ্ছা, তো ব্যাপারটা আরেকটা একটা সূত্র আছে গড় বেগের, এটা দুমদাম দেখা দিই। কয় মিনিট আছে ভাই? আচ্ছা, ওটা গড় বেগের প্রবলেমটা দেখা দিই। গড়বেগ এই কথাটা যদি বলা থাকে, গড়বেগ আসলে দুই ধরনের হয়, ঠিক আছে? তোমার হচ্ছে সমান দূরত্ব, আবার হচ্ছে সমান সময়, ঠিক আছে? তুমি এক জায়গায় গেলা একটা বেগ নিয়ে, আবার আরেক জায়গায় ফেললে আরেকটা বেগ নিয়ে, এখন তুমি গড় বেগটা বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমার ভি বার কি হবে? তো তুমি এক জায়গায় গেলা হচ্ছে একই সময়ে গেলা বেশি বেগ নিয়ে, তাহলে কি বেশি দূরত্ব পার করলা। আবার ফিরলা হচ্ছে কম বেগ নিয়ে একই সময়ে, তাহলে কি কম দূরত্ব পার করলা। তাহলে কি এখানে যখন সমান দূরত্ব তখন সমান সময় না, যখন সমান সময় তখন কি সমান দূরত্ব না। তো এই ক্ষেত্রে ভির একটা সূত্র হবে, এই ক্ষেত্রে ভির একটা সূত্র হবে, এটা নিয়ে অনেক কনফিউজ হয়, সূত্র সবসময় দুইটা ইউজ করে ফেলে। সেই ক্ষেত্রে তোমার যেটা হবে সমান দূরত্ব যখন, তখন হবে 2v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2, আর এই ক্ষেত্রে হবে জাস্ট কি v1 v2 বাই 2। এই কেসটা আলাদা বুঝতে হবে, মানে কেন এমন হইলো। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা সূত্র আছে, এটা একটু বলে দেই। তম সেকেন্ডের দুইটা কেস দেওয়া থাকলো, বললো যে এততম সেকেন্ডে 9 সেকেন্ডে গেল হচ্ছে তোমার 10 মিটার, আবার গেল 19তম সেকেন্ডে গেল হচ্ছে কি তোমার 20 মিটার, ঠিক আছে? এই ক্ষেত্রে আসলে তোমার টোটাল সাউন্ডটা কত হইলো? তো সেই ক্ষেত্রে হিসাবটা হবে s2 মাইনাস s1, প্রথম দূরত্ব হচ্ছে s1, পরবর্তী দূরত্ব কি s2, তাহলে এটা হবে তোমার n2 মাইনাস n1। বুঝা গেছে? তাহলে জাস্ট এটা ভাগ করে দিলেই আমার কি হিসাবটা চলে আসবে। আচ্ছা, এটা একটা সূত্র, এটা শর্টকাট কিন্তু সূত্র, এগুলো কিন্তু শর্টকাট হয়ে আসছে, তো এটাও লিখে রাখো। আচ্ছা, আর মোটামুটি সূত্রগুলো তোমাদের কাছে পরিচিত, যেগুলো আমি পড়াইলাম গতিবিদ্যাতে তেমন অপরিচিত কিছু নাই, যেগুলো আছে মোটামুটি বলে দিছি। আচ্ছা, সাইন কনভেনশন নিয়ে একটা কথা আছে। সাইন কনভেনশন কি জিনিস এটা বলি। তুমি যদি যে দেখবা যে সূত্রে বইতে দেখবা যে একবার এই ত্বরণের আগে মাইনাস দিছে, জির আগে মাইনাস দিছে, একবার দিছে প্লাস দিছে, এগুলো আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে তোমরা আসলে সূত্রগুলো বুঝতে পারবা। তুমি যদি হিসাবের ক্ষেত্রে জির ব্যাপারটা নিচের দিকে, জি তো সবসময় নিচের দিকে, এটা আমাদের ফিক্সড নেচারে, জি সবসময় নিচ দিকে কাজ করে, নিউটন তো এটাই বের করছিল। জি ব্যাপারটা যদি প্লাস ধরো, তাহলে যত কিছু নিচ দিকে আছে সব তোমার কি হবে? প্লাস হবে। বুঝা গেছে? আর যত কিছু উপর দিকে আছে সব তোমার কি হিসাব করতে হবে? নেগেটিভ। আবার জি ব্যাপারটা যদি তুমি নেগেটিভ ধরো, মানে নিচের দিকে আসে, এটা হচ্ছে তোমার নেগেটিভ ব্যাপার, ঠিক আছে? মানে তোমার ধরার উপর এগুলো ডিপেন্ড করতেছে। শীটে দেখবা যে জির ব্যাপারটা নেগেটিভলি ধরছে, মানে এই কারণে সূত্রগুলাতে দেখবা জি আগে নেগেটিভ, ঠিক আছে? তো জি যদি নেগেটিভ ধরো, তাহলে উপরের দিকে সবকিছু কি হবে? পজিটিভ, আর নিচের দিকে যা যত কিছু আমাদের ভ্যারিয়েবল থাকবে সব কি নেগেটিভ। বুঝা গেছে? এটা তুমি কিভাবে ধরতেছো, সিচুয়েশন বুঝতে হবে যে এটা প্রবলেমে কি বলা আছে ওটার উপর। ওকে, আচ্ছা। আর যে সূত্রগুলো আসলে ওই যে লিখলাম যে তম সেকেন্ডের এই হিসাবগুলা, তম সেকেন্ডের হিসাবগুলা কিন্তু যখন উপরে নিচে কোনো কিছু হয় সেক্ষেত্রে কি দূরত্বই পার করে, জাস্ট এসটা তখন কি হয়ে যায়? এইচ হয়ে যায়। রৈখিকে এটা তখন কি হয়ে যায়? জি হয়ে যায়। এগুলো একটু বুঝোই, এগুলো আসলে বলার কিছু নাই। আরো যে ব্যাপারগুলো আছে, আছে। আচ্ছা,
ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করলে পারবা। ম্যাথ মানে যতটুকু সম্ভব ছিল দেখাই দিলাম, অনেক কিছু বোঝানোর ট্রাই করলাম, বুঝছো কিনা জানি না, আই গেস বুঝতে পারছো। তোমাদের জন্য শুভকামনা, বাসায় ম্যাথগুলো করো। হ্যাঁ